লর্ডন স্ট্রিটে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে ইডির অভিযান। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশির মধ্যেই মুখ্যমন্ত্রীর সেখানে ঢুকে পড়া, ফ্ল্যাট থেকে ফাইল, ল্যাপটপ এবং নথি নিয়ে বেরিয়ে আসা। হাইকোর্টের পিটিশনে মুখ্যমন্ত্রী নথি চুরি করেছেন বলে ইডির বিস্ফোরক অভিযোগ। পাল্টা ইডির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের তথ্য চুরির অভিযোগে এফআইআর দায়ের করা। আর এসবের মধ্যেই বৃহস্পতিবারের তুলকালাম কাণ্ডের জল গড়ালো সুপ্রিম কোর্টে। সোমবার এই ঘটনায় জোড়া মামলা দায়ের করল ইডি। একটি মামলা দায়ের করেছে ইডি, অপর মামলাটি দায়ের করেছেন বৃহস্পতিবার তল্লাশির সময় উপস্থিত থাকা ইডির 3 অফিসার নিশান্ত কুমার, বিক্রম আহলাওয়াত এবং প্রশান্ত চান্ডিলা। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে দুটি মামলার ক্ষেত্রেই পশ্চিমবঙ্গ সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ শীর্ষ পুলিশ কর্তাদের পক্ষ করা হয়েছে। সুপ্রিম কোর্টে জোড়া মামলায় প্রথমেই নাম রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের। মামলায় 2 নম্বর পক্ষ হিসেবে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। এরপরেই নাম রয়েছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের। ইডির মামলায় পরবর্তী নাম কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার। পিটিশনে 5 নম্বর পক্ষ করা হয়েছে কলকাতা পুলিশের ডিসি সাউথ প্রিয়ব্রত রায়কে। গোটা ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকেও জোড়া মামলায় পক্ষ করেছে ইডি। কলকাতা পুলিশ নিজেই ফেঁসে বসে আছে। একটু আগেই আমি পেয়েছি ইডি সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছে পশ্চিমবঙ্গ সরকার এবং স্বরাষ্ট্র দপ্তর, পুলিশ দপ্তরের বিরুদ্ধে। মনোজ ভার্মা, রাজীব কুমার ব্যাগটা গোছান। মুখ্যমন্ত্রীকে রক্ষা করা, তাকে দেখা, সেটাই রাজ্য পুলিশের কাজ, রাজ্য প্রশাসনের কাজ। মুখ্যমন্ত্রী যেখানে গিয়েছেন সেখানে নিশ্চয়ই যাবেন, যারা রাজ্যের আধিকারিক আছে তারা গিয়ে ঠিক করেছেন। মুখ্যমন্ত্রীকে প্রোটেক্ট করা তো রাজ্য প্রশাসনের দায়িত্ব। মুখ্যমন্ত্রী বলছেন তিনি তৃণমূল নেত্রী হিসেবে গিয়েছেন। হ্যাঁ, গিয়েছেন তো, ঠিক আছে, লোকটা তো একই। ঠিক করেছেন কি ভুল করেছেন কোর্ট সেটা বিচার করবে। সুপ্রিম কোর্টে দায়ের 150 পাতারও বেশি পিটিশনে ঘটনার দিনের যাবতীয় বর্ণনা সহ একাধিক বিস্ফোরক অভিযোগ করেছে ইডি। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশির সময় পুলিশকে নিয়ে মুখ্যমন্ত্রীর পৌঁছে যাওয়া, ইডির অফিসারদের বাজেয়াপ্ত করা তথ্য প্রমাণ ছিনিয়ে নেওয়া, তল্লাশিতে বাধা দেওয়া, আধিকারিকদের ধমকানো সহ ইডির পিটিশনে ছত্রে ছত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করা হয়েছে। সুপ্রিম কোর্টে ইডি দাবি করেছে এটি একটি চুরি, লুট, ডাকাতি ও তথ্য প্রমাণ হাতানোর মামলা। বৃহস্পতিবারের ঘটনায় ইতিমধ্যেই শেক্সপিয়ার সরণি থানা ও সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় মোট 3টে এফআইআর দায়ের করা হয়েছে, যার মধ্যে খোদ মুখ্যমন্ত্রীও এফআইআরও করেছেন। সেই এফআইআরকে সামনে রেখে তদন্তও শুরু করে দিয়েছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে সিসিটিভি ফুটেজ। সুপ্রিম কোর্টে ইডির জোড়া পিটিশনে এই বিষয়েরও উল্লেখ করা হয়েছে। পিটিশনে ইডির দাবি, ভয় দেখাতেই তাদের অফিসারদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ন্যাকামি হচ্ছে। কে ইডি আর সিবিআই দেখিনি আমরা? যে ইডি সিবিআই ঠিক ভোটের সময় অ্যাক্টিভ হয় সে আবার তদন্তকারী নাকি? সে তো দিল্লির বিজেপির দালাল। 5 বছর মনে থাকবে না, ঠিক ভোটের আগে লভ্য হলো, ভোট শেষ, খেল খতম, পয়সা হজম। একেবারে অর্কেস্ট্রেটেড প্ল্যান একটা ব্যবস্থাপনা। দিল্লি রাজ্য বোঝাপড়ার বাইরে যেটা হতে পারে না, এটা সবাই বোঝে। এটা ভোটের জন্য করছে, এটা তদন্তের জন্য করেনি। এটা ভোটের জন্য করছে, এটা তদন্তের জন্য করেনি। তদন্তের জন্য করলে কি হতে পারতো আমরা আগে দেখেছি। তদন্তের জন্য যখন ইডি যায় তখন প্রাক্তন অর্থমন্ত্রী দেশের, তার বাড়িতে পাঁচিল টপকে ঘাট ধরে তুলে নিয়ে এসেছিল। ওটাকে তদন্ত, সেটাও কেন করেছিল? তার পিছনেও রাজনৈতিক খেলা ছিল, ভিন্ন কথা। কিন্তু তদন্ত যদি করতে চায় তাহলে কি করতে পারে ইডি অথবা সিবিআই সবাই জানে। কিন্তু পশ্চিমবাংলায় কোনো তদন্ত তো হচ্ছে না। এই বছরের পর বছর ধরুন সারদা কাণ্ড, ওরা সব মিলিয়ে এমন তদন্ত রিপোর্ট দিল সেন্ট্রাল এজেন্সি, মানে বিচারকরা পর্যন্ত আটকে উঠেছেন। কার্যত স্পষ্ট বোঝা গেছে সে ইডি হোক আর সিবিআই হোক, তাদের দিল্লি হয়ে আমরা লড়ছি ভাব, ভোটের সময় লড়ছি ভাব, কিন্তু সারা বছর এই রাজ্যের যারা শাসক তাকে সাহায্য করে, তার স্বার্থ রক্ষা করে, না বুঝবার কোনো কারণ নেই। অতীতেও আমরা দেখেছি এ রাজ্যের প্রশাসন কিরকম, এটা সবাই বোঝেন। নিজাম প্যালেসে ইট বৃষ্টি হল, কি করলেন? তখন তো ভোট টোট ছিল না, তারপর বছরের পর বছর চলে গেল, কি ব্যবস্থা করলেন? অথবা রাজীব কুমার, ভোট শেষ, বন্ধ হয়ে গেল। রাজীব কুমার, তাকে বাড়িতে গেছে দিল্লির তদন্তকারীরা, ব্যাস
যেভাবে তাকে ঘিরে ধরা হলো এবং রাজ্যের পুলিশ আর দিল্লির পুলিশ এই অপদার্থতার জায়গায় কার্যত ন্যাকামি করার ব্যবস্থা হচ্ছে, এটা সবাই বুঝে গেছেন। এবং এই অপদার্থতার উত্তর দিতে হবে দিল্লিওয়ালাদের। অর্থমন্ত্রী মাস্ট রিজাইন। তিনি কত বড় অযোগ্য এবং অপদার্থ যে তার বাহিনীর তদন্তের তল্লাশির ঘেরাটোপ থেকে কার্যত 2500-3000 কোটি টাকার কাগজ তুলে নিয়ে চলে গেল। আমি কেউ বিশ্বাস করে না। আজকাল সব হাতে হাতে কাগজ রেখে দেয় এমন তো নয়, আজকাল তো সব ডিজিটাল নানান রকম বন্দোবস্ত আছে। সেইখানে যেন মনে হলো মুখ্যমন্ত্রী গেছিলেন আর ইডি অফিসাররা কাগজ সাজিয়ে রেখেছে, মুখ্যমন্ত্রী নিয়ে গিয়ে চলে আসলেন। এটা একেবারে দিল্লির যে মনোভাব এবং সেই মনোভাবে রাজ্যকে পাশে রাখার ব্যবস্থা করা, এটা কোনো তদন্ত, কোনো তল্লাশি, কোনো কিছুর ব্যবস্থা নয়। এটা পরিষ্কার। এবং যদি সত্যি মিনিমাম কিছু করতে হয় তাহলে দিল্লির অর্থমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং আর কিছু না পারুক আইএস আইপিএস অফিসার যারা গেছিলেন তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা কেন নেয়নি কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর, কেন নেয়নি স্বরাষ্ট্রমন্ত্রী? এটা কার্যত অমিত শাহর খেলা, নরেন্দ্র মোদীর পরামর্শে অমিত শাহর খেলা। পিছনে আরএসএস মিলিয়ে মিশিয়ে দাও, তদন্ত চলে যায়, যাক, লুঠের রাজত্ব পশ্চিমবাংলা। মোদী দিদি না বুঝবার কোনো কারণ নেই। এ কথাটা আমরা আগেই বলেছিলাম যে ওখানে বাধা দিলে গুলি চলতো, ওখানে বাধা দিলে প্রাণনাশের হুমকি, প্রাণনাশ হবার সম্ভাবনা থাকতো। ঠিক একই কথা তারাই বলেছেন, কারণ এটা অত্যন্ত স্বাভাবিক কথা ছিল। এবং তারা এটাও বলেছেন যে মুখ্যমন্ত্রী এই ধরনের ঘটনা বরংবার ঘটান। যতবার তারা দেখেছেন, যতবার এর আগে নিজাম প্যালেসের ঘটনা, এর আগে শাহজাহানের ঘটনা, এর আগে রাজীব কুমারের ঘটনা আমরা বাংলার মানুষ দেখেছি। আমরা সুপ্রিম কোর্টের কাছে আবেদন করব মুখ্যমন্ত্রীর এই ডাকাতির বিরুদ্ধে, তার বিরুদ্ধে যেন ডাকাতির মামলা হয় এবং ডাকাতি কেসে যেন মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয় এবং অনতিবিলম্বে কোর্টকে নির্দেশ দিতে হবে, ফরেনসিক করতে হবে যে ফাইলগুলো উনি চুরি করেছেন, যে মোবাইলটা চুরি করেছেন, যে ল্যাপটপ চুরি করেছেন। ভাবতে খারাপ লাগে যে আমার মুখ্যমন্ত্রী মোবাইল চোর। সেই মোবাইল এবং ল্যাপটপ তাকে জমা দিতে হবে কোর্টের কাছে বা নির্দিষ্ট জায়গা ইডির কাছে, এবং তার ফরেনসিক করে দেখা হবে তার থেকে কি কি ডাটা তিনি ইতিমধ্যে ডিলিট করেছেন, সেই ডাটাকে রেস্টোর করার ব্যবস্থা করতে হবে। মুখ্যমন্ত্রী চুরি করবেন, চোরের মায়ের বড় গলা তিনি স্টেজে উঠে শোনাবেন লোককে, হ্যাঁ, একে ভোট চোর, ওকে এই চোর তাই চোর বলবেন, আর নিজে দাঁড়িয়ে গিয়ে বাংলার একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি দাঁড়িয়ে থেকে চুরি করবেন ফাইল। বাংলার মানুষ সহ্য করবে? এটা বাংলার অস্মিতা? সারা ভারতবর্ষের কাছে বাঙালি আজকে একটা হাসির করা। মুখ্যমন্ত্রী পদরার বেইজ্জতি করে দিয়েছেন। কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন, এ মুখ্যমন্ত্রীকে সরিয়ে দিলে, রাষ্ট্রপতি শাসন করে দিলেও একে শহীদ বলে কেউ করবে না, কাঁদবে না। এর জন্য কেউ রাস্তার পথের কুকুর বেড়ালো চোখের জল ফেলবে না এই মুখ্যমন্ত্রীর জন্য, এই সরকারের জন্য। কিন্তু একে রেখে দিলে বিভিন্ন ধরনের অনভিপ্রেত এবং মিথ্যে প্রশ্ন সিপিএম এবং কংগ্রেস সৃষ্টি করবে এবং সেই প্রশ্ন আমাদেরকে ফেস করতে হবে, ফেস করতে হয়। আমি আপনাদের মাধ্যম দিয়ে আমি আবেদন করব, জনতার আওয়াজ, এই আওয়াজ শুধু টিভিতে বলা কোনো রাজনৈতিক মুখপত্রের নয়, এ কথাটা জনতার, যে অনতি বিলম্বে মুখ্যমন্ত্রীকে এবং তার ভাইপো সহ যাদের যাদের বিভিন্ন মামলায় নাম আছে, এটা তো ঘটনা যে আজকে আমাদেরকে প্রতিনিয়ত ফেস করতে হয় যে কেজরিওয়াল অ্যারেস্ট হচ্ছে, ভাইপো নয় কেন? এদেরকে গ্রেপ্তার করতে হবে। অনেক হয়ে গেছে, এরপর তো আর ইডি সিবিআই এদের কোনো ইজ্জত বলেই থাকবে না। সুপ্রিম কোর্টে ইডি আর্জি করেছে 2টি মামলা রুজু করে সিবিআইকে গোটা ঘটনার তদন্তভার দেওয়া হোক। পাশাপাশি পুলিশের কাছে দায়ের এফআইআরগুলির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ এবং তাদের ইডি অফিসারদের বিরুদ্ধে যাতে কোনো কড়া ব্যবস্থা নেওয়া না হয় সেই আর্জিও জানিয়েছে ইডি। চোর চুরি করতে এসেছিল, তৃণমূলের আভ্যন্তরীণ ডেটা চুরি করতে এসেছিল, প্রার্থী তালিকা চুরি করতে এসেছিল, দলীয় স্ট্র্যাটেজি চুরি করতে এসেছিল,
সেটা করতে গিয়ে যখন হাতে নাতে ধরা পড়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন চোর ধরেছে, ওই আগেকার দিনে একটা গল্প প্রচলিত ছিল না যে বাসে উঠে পকেটমারি হয়েছে, এবার পকেটমার যাতে তার দিকে সন্দেহ না যায় তার জন্য সে নিজেই পকেটমার বলে চিৎকার করা শুরু করেছে যাতে তাকে লোকে আর পকেটমার না ভাবে। ঠিক সেইভাবে ইডি চুরি করতে এসছে, চুরি করতে এসে ধরা পড়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রঙ্গে হাতো পাকড়া গয়া চোরি। তারপরে উল্টা চোর কোতোয়াল কো ডাটে, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। আসলে কখন এই তদন্ত, একটা জিনিস বুঝতে হবে, 2020 সালে করার মামলা, তারপরে গত 5 বছরে এই মামলা নিয়ে একটা কোনো শুনানি, কোনো তলব হয়েছে? হয়নি। বলা হচ্ছে আইপ্যাকের সাথে সম্পৃক্ততা থাকার কথা। আচ্ছা, আইপ্যাকের তো 3 জন কর্ণধার, 3 জন ডিরেক্টর আছেন, তাহলে বেছে এবং তাদের অফিস রয়েছে, চেন্নাইয়ে তাদের অফিস রয়েছে, দিল্লিতে তাদের অফিস রয়েছে, প্রতীক জৈনের সাথে আরও 2 জন, তারা অন্যতম কর্ণধার সংস্থা। তো তাদের বাড়িতে কেন তল্লাশি হলো না? তাদের বাড়িতে কেন পুলিশ গেল না? যদি আইপ্যাক এটার সাথে জড়িত হয়ে থাকে তাহলে 3 ডিরেক্টরের কাছেই পুলিশের যাওয়া উচিত ছিল। গেল শুধুমাত্র প্রতীক জৈনের বাড়িতে, তার কারণ প্রতীক জৈনের বাড়িতে হামলা করলে তার ফোন থেকে, তার ল্যাপটপ থেকে, তার হার্ড ড্রাইভ থেকে ডেটাগুলো তুলে অমিত শাহ এবং বিজেপির হাতে তুলে দেওয়াটাই ছিল ইডির কাজ। আমাদের দেশের এজেন্সি, যেই এজেন্সির কাজ হচ্ছে ইকোনমিক অফেন্স নিয়ে তদন্ত করা, তাদেরকে যে চুরি করতে না পাবে নরেন্দ্র মোদী, অমিত শাহ, এটা এর আগে দেশের মানুষ দেখেনি। ধরা পড়ল মমতা ব্যানার্জির কাছে। আর যদি সৎসাহস থেকে থাকতো, যদি সত্যি সত্যি তদন্তের জন্যই আসতেন, তাহলে দিলেন কেন মমতা ব্যানার্জির হাতে ফাইলগুলো? কার্যত তো গলদঘর্ম হয়ে ভয়ে কাঁপতে কাঁপতে মমতা ব্যানার্জির হাতে ফাইল তুলে দিয়েছিলেন। কারণ আপনারা জানেন যে আপনারা নিজেরা চুরি করতে এসেছিলেন, আপনারা অন্যায় করতে এসেছিলেন, সেই অন্যায় হাতে নাতে ধরা পড়েছে, ভয়ে মুখ্যমন্ত্রীর হাতে ফাইল তুলে দিয়েছিলেন। যদি আপনাদের সৎসাহস থাকতো, যদি মেরুদণ্ডে শিরদাঁড়া সোজা থাকতো, তাহলে ফাইলটা তুলে দিতেন না। মুখ্যমন্ত্রী যাক কি প্রধানমন্ত্রী যাক, যদি আপনি সত্যনিষ্ঠ অফিসার হন, যদি আপনি ডিউটি করতে গিয়ে সততার পথে অবিচল থাকেন, তাহলে ফাইল তুলে দিতে গেলেন কেন? তার মানে আপনিও জানতেন যে মালিকের নির্দেশে, মালিকের হুকুমে চাকর হয়ে ফাইল চুরি করতে আসতে হয়েছিল। কারণ তৃণমূলের সাথে লড়াইতে পেরে না উঠে, তৃণমূলের সাথে রণকৌশলে পেরে না উঠে, তৃণমূলের যাবতীয় তথ্যাবলী হাতিয়ে নিয়ে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই পন্থা অবলম্বন করেছিলেন। বাংলার মানুষ তো বুঝেছেই, এবার গোটা দেশের মানুষও বুঝে গিয়েছে এই চুরি করে তৃণমূলকে হারানো যাবে না। ভোট চুরি করে চেষ্টা করেছিলেন, বিএলএরা রুখে দিয়েছে, বিএলএ টুরা। এবার ডেটা চুরি করতে এসেছিলেন, জননেত্রী রুখে দিয়েছেন। গোটা বাংলা আপনাদের বিরুদ্ধে এসআইআর করবে, 2026-এর নির্বাচনে বিজেপি দলটাকে নিশ্চিহ্ন করে দেবে পশ্চিমবাংলার মাটি থেকে। সূত্রের খবর, জোড়া মামলার দ্রুত শুনানির জন্য মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে আবেদন করতে পারে ইডি। কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা, হেভিওয়েটের বাড়িতে তাদের অভিযান নিয়ে উত্তপ্ত বাকযুদ্ধ এবং রাজনৈতিক টানাপোড়েন বহুবার দেখেছে রাজ্যবাসী। কিন্তু এবার আইপ্যাকের অফিস ও তাদের কর্ণধারের বাড়িতে ইডি তল্লাশি ঘিরে সংঘাত যে পর্যায়ে পৌঁছল তা একেবারে নজিরবিহীন। ইডি এবং তৃণমূল পরস্পরের বিরুদ্ধে যেসব অভিযোগ তুলছে তা একেবারে চমকে দেওয়ার মতো। সোমবার ইডির তরফে সুপ্রিম কোর্টে যে পিটিশন করা হয়েছে তার ছত্রে ছত্রে অভিযোগ তোলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। পিটিশনের একটি জায়গায় তারা অভিযোগ করেছে, 8ই জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার এবং প্রায় 100 পুলিশ কর্মীর বাহিনী জোর করে ঢুকে পড়ার আগে অবধি তল্লাশি চলছিল শান্তিপূর্ণভাবে এবং আইন মেনে। কোথাও আবার ইডির তরফে অভিযোগ করা হয়েছে, বৃহস্পতিবার ইডি অফিসারদের চমকে দিয়ে সেখানে জোর করে ঢুকে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার, ডেপুটি পুলিশ কমিশনার। তারা শুধু ইডি অফিসারদের হুমকি দেননি, অপরাধ প্রমাণ রয়েছে এমন ফাইল এবং বৈদ্যুতিন তথ্য প্রমাণ ছিনিয়ে নেন। সেই সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এর আগেও আইন হাতে তুলে নেওয়া এবং পুলিশের অপব্যবহারের অভিযোগ তুলেছে ইডি। সুপ্রিম কোর্টের পিটিশনে ইডির তরফে অভিযোগ করা হয়েছে, অপরাধ সংগঠিত করার পর মুখ্যমন্ত্রী এবং তার নির্দেশে পুলিশ কর্তারা কেন্দ্রীয় এজেন্সি ও তার অফিসারদের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের করেছে। ইডির তরফে সুপ্রিম কোর্টের পিটিশনে আরও চাঞ্চল্যকর অভিযোগ করা হয়েছে, ইডি অফিসারদের মনোবল ভেঙে দিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে ইডি অফিসারদের মিথ্যে, তুচ্ছ এবং বিরক্তিকর মামলায় জড়াচ্ছেন শীর্ষ পুলিশ কর্তারা। পাল্টা তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ভোটের ঠিক আগে ইডি অভিযোগ করেছে। এই যে আইপ্যাকের অফিসে রেড হল,
এবার বিজেপির নেতারা বলছে যে কয়লা কাণ্ডে ইডি তদন্ত করছে, ইডি রেড করবে, তাতে আপত্তি কোথায়? কোনো আপত্তি নেই। আপত্তি দুটো যায়, এক হচ্ছে কয়লা তদন্তে লাস্ট 3 বছরে একটা সামান ইস্যু করা হয়নি কাউকে, হঠাৎ করে নির্বাচনের 1 মাস আগে রেড। আর 2 নম্বর আপত্তি হচ্ছে আইপ্যাকের 3 জন ডাইরেক্টর, 3 জন ডাইরেক্টর কোম্পানির উপর রেড হলে 3টে ডাইরেক্টরের উপর রেড হবে। একজন দিল্লিতে কাজ করছে, একজন তামিলনাড়ুতে কাজ করছে, একজন বাংলায় কাজ করছে। খালি বাংলায় রেড হবে কেন? আইপ্যাকের চেন্নাইতে অফিস আছে, আইপ্যাকের দিল্লিতে অফিস আছে, আইপ্যাকের কলকাতায় অফিস আছে। খালি কলকাতায় রেড কেন? দিল্লিতে রেড নয় কেন? হায়দ্রাবাদে আইপ্যাকের অফিস আছে, সেখানে রেড নয় কেন? কেন? তার কারণ রেড করতে তো আসেনি, রেড করতে আসেনি, তথ্য নিতে এসছে, চুরি করতে এসছে। আগের বার ইলেকশনে আপনারা ভুলে গেছেন আমার ফোনে পেগাসাস ঢুকিয়েছিল, ভুলে গেছেন? তারপরেও হেরেছে, এবারও হারবে। একটা বেসরকারি সংস্থার বিরুদ্ধে একটা এজেন্সি তারা তদন্ত চালাচ্ছে, তারা সার্চ অ্যান্ড সিজার করতে যাচ্ছে, আর সেই রাজ্যের মুখ্যমন্ত্রী সেই রাজ্যের সশস্ত্র পুলিশ, আই রিপিট মাই ওয়ার্ডস কোট আনকোট, সশস্ত্র পুলিশ নিয়ে সেখানে দৌড়ে ঢুকে পড়ছেন এবং ঢুকে পড়ে তদন্তে বাধা দিচ্ছেন। সেখান থেকে প্রমাণাদি নিয়ে 2 রকম গাড়িতে চাপিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছেন। ঢোকার সময় কি 4:05 আর বেরোনোর সময় 0:03:05। গাড়ির চালক হচ্ছে সেই যে কোম্পানির এগেনস্টে তদন্ত চলছে, সেই বেসরকারি কোম্পানিরই একজন কর্মী হচ্ছে সেই মুখ্যমন্ত্রীর গাড়ির চালক। পুরোপুরি আইন শৃঙ্খলা নেই। ছত্রে ছত্রে অভিযোগ, ইডির নিশানায় মুখ্যমন্ত্রী, একের পর এক কড়া অভিযোগ, পাল্টা তৎপর তৃণমূলও। শেষমেশ সুপ্রিম কোর্টে মামলার শুনানিতে কি হয় সেদিকেই সবার নজর। কিচ্ছু হবে না। ইডি আধিকারিকরা কি করছিল? বিনা বাধায় আসলো, মমতা ব্যানার্জি ফাইন নিয়ে চলে গেল, আটকালো না, ঢুকলো কি কবে, পদক্ষেপ কি, এই নিয়ে যখন চর্চা হচ্ছে সারা পশ্চিমবাংলার অলিতে গলিতে, বিজেপি তৃণমূলের বাইনারিটা এক্সপোজ হয়ে যাচ্ছে, সেই সময় এটা হচ্ছে এই মামলাতে কিছু হবে না, নাটক চলছে বাংলার মানুষকে নিয়ে। কয়লা পাচারের কোটি কোটি টাকা কোথায় গেল? এই প্রশ্নের উত্তরের খোঁজেই বৃহস্পতিবার দেশ জুড়ে একসঙ্গে 10 জায়গায় অভিযান চালায় ইডি। তার মধ্যে 2টি লোকেশন আইপ্যাকের কর্ণধারের বাড়ি ও অফিসে পৌঁছে যান ইডির অফিসাররা। কিন্তু সেখানে আচমকা দেখা যায় এই ছবি। লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যান খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 18 মিনিট পর হাতে মাইক্রোফোন, একটি মোবাইল ফোন ও সবুজ রঙের একটি ফাইল নিয়ে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী। ED raided my IT sector office to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah? And he's taking away all my party documents. যখন অফিসে কেউ ছিলই না প্রায়, এবং তারা এসে আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের, ইনক্লুডিং SIR, আমাদের কাজ চলছে। এই ঘটনাতেই এবার ডাকাতির অভিযোগ তুলল ইডি। সুপ্রিম কোর্টে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে দায়ের করা পিটিশনে দাবি করা হয়েছে, যেহেতু ইডির অফিসারদের বেআইনিভাবে আটক করে এবং মৃত্যু বা আঘাতের ভয় দেখিয়ে অথবা বেআইনিভাবে আটকের ভয় দেখিয়ে চুরি সংগঠিত করা হয়েছিল, তাই অভিযুক্তরা BNS 2023-এর 309 নম্বর ধারা অনুযায়ী ডাকাতির অপরাধ করেছে। না, এটা ইডির বলার কোনো প্রয়োজন নেই, এটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ জানেন। এখন স্কুল গোয়িং একটা বাচ্চা, সেও বলে দেবে এটা। এর আগেও উনি হস্তক্ষেপ করেছেন, এর আগেও উনি সরাসরি ধর্ণা দিয়েছেন, এর আগেও ওনার নির্দেশে কলকাতা পুলিশ CBI অফিসারদের কলার ধরে টেনে গাড়িতে তুলে নিয়েছে। এ তো মানুষ দেখেছে। সুপ্রিম কোর্টে ইডির পিটিশনে আরও দাবি করা হয়েছে, যেহেতু ঘটনার সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে আসা ব্যক্তির সংখ্যা 5 জনের বেশি ছিল, যেহেতু তারা ডাকাতি করেছে এবং তাদের কাছে প্রাণঘাতী অস্ত্র ছিল, তাই তারা ভারতীয় ন্যায় সংহিতা 310 ধারা অনুযায়ীও ডাকাতির অভিযোগে দোষী। এই ধারা অনুযায়ী নির্ধারিত শাস্তি 7 বছরের কম নয়। শুধুমাত্র ডাকাতির অভিযোগই নয়, ইডির পিটিশনে রয়েছে অস্ত্রের প্রসঙ্গ। উঠে এসেছে তল্লাশির জায়গায় পিস্তল, রাইফেল নিয়ে ঢুকে পড়ার অভিযোগ,
পিটিশনের ডি নম্বর পাতার 2 নম্বর পয়েন্টে তার বর্ণনা দিয়েছেন ইডির আইনজীবী। রাজনৈতিক দস্যুবৃত্তি করতেই তো ইডির মতো লেঠেল বাহিনী পাঠিয়েছিল বিজেপি। তৃণমূলের তথ্য ভান্ডার লুট করতে তো বাহিনীর নামে, কেন্দ্রীয় এজেন্সির নামে লেঠেল বাহিনী পাঠিয়েছিল। এখন বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায় একা দাঁড়িয়ে বিজেপির লেঠেল বাহিনী তার সামনে নিজের দলের তথ্য ভান্ডারকে রক্ষা করেছেন। সেটা সামলাতে না পেরে এই ধরনের গল্প গুজব করতে গেছে ওই 56 ইঞ্চির লোকজন। সশস্ত্র পুলিশ নিয়ে সেখানে দৌড়ে ঢুকে পড়ছেন এবং ঢুকে পড়ে তদন্তে বাধা দিচ্ছেন। সেখান থেকে প্রমাণাদি নিয়ে দুরকম গাড়িতে চাপিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছেন। ইডি বলেছেন ইডি তাদের সত্যতা প্রমাণিত করবেন সুপ্রিম কোর্টের সামনে কিংবা অন্য কোনো আদালতে, আর এরা যারা করেছে তারাও করবে। মাঝখান থেকে কান কাটা গেল বাঙালির। ইডির পিটিশনে দাবি করা হয়েছে 8ই জানুয়ারি যখন শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে তল্লাশি অভিযান চলছিল, ঠিক সেই সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের কমিশনার সহ প্রায় 100 জন পুলিশের একটি দল বেআইনিভাবে প্রতীক জৈনের বাসভবনে ঢুকে পড়ে। সেখানেই তল্লাশি চলছিল। ইডি আধিকারিকরা যেসব নথি নিজেদের দখলে নিয়েছিলেন সেই সব নথি অবৈধভাবে চুরি করে ও জোর করে নিয়ে যাওয়া হয়। এরপরেই বলা হয়েছে যে পুলিশ কর্তারা আবাসনে প্রবেশ করেছিলেন তাদের কাছে পিস্তল ও রাইফেল সহ আগ্নেয়াস্ত্র ছিল। মৃত্যু ঘটানোর প্রস্তুতি, আঘাত বা আটক করা অথবা মৃত্যু বা আঘাতের ভয় দেখানোর প্রস্তুতি নিয়েই চুরির মতো অপরাধ সংগঠিত করা হয়েছিল। ইডি কলকাতা হাইকোর্টে বলেছিলেন যে ফোর্সিবলি সেগুলো কেড়ে নিয়ে চলে এসছেন এবং সেটা আপনারা দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী অপরাধ করে বিরোধ অর্পে সেগুলো নিয়ে এসে বাইরে দেখাচ্ছেন যে একটা ফাইল বুকে জড়িয়ে ধরে আছেন, হয়তো ল্যাপটপ আছেন, বলছেন হার্ড ডিস্ক, এবং তারপরে একটা মোবাইল যেটা প্রতীক জৈনের মোবাইল, সেগুলো যে তিনি নিয়ে এসেছেন সেটা সকলকে দেখিয়েছেন। তো এটা সত্য। এটাও সত্য যে ইডির লোকেরা বাধা দিতে গেলে সেখানে অন্য পক্ষ থেকে বল প্রয়োগের সম্ভাবনা ছিল, কিন্তু আমি তবুও বলবো ইডির লোকদের বাধা দেওয়া উচিত ছিল 1 নম্বর। সেরকমভাবে সল্টলেকেও ডিজি এবং আরও পুলিশ অফিসারদের নিয়ে গিয়ে সেখানকার ফাইলগুলো পুলিশ অফিসার বা অন্যান্য যারা সরকারি কর্মচারী তারা নিয়ে এসে একটা পার্টির গাড়িতে লোড করেছে এবং সেইগুলো নিয়ে মুখ্যমন্ত্রী চলে এসেছেন। কাজী লাউডন স্ট্রিটে বা সল্টলেকে যে ঘটনা অপরাধ ঘটেছে তাতে যেহেতু 5 বা তার বেশি লোক ছিলেন, এটা ডাকাতির ঘটনা হবে। যেহেতু প্রমাণ লোপাটের কাজ করেছেন 238 নম্বর ধারায় এখানে মামলা হবে। যেহেতু পাবলিক সার্ভেন্টদের কাজে বাধা দেওয়া হয়েছে 132, 121 কগনাইজেবল এবং নন ভ্যালুয়েবল অফেন্সেও মামলা হবে। এবং এখানে মামলা যেমন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হবে, তেমনি ডিজির বিরুদ্ধে হবে, তেমনি সিপির বিরুদ্ধে হবে, তাদের সঙ্গে যে পুলিশ অফিসার ছিলেন তাদের বিরুদ্ধে হবে। এখন ইডির লোকেরা যেটা কারণ দেখিয়েছেন যে পুলিশ মন্ত্রী স্বয়ং ছিলেন এবং ডিজি ছিলেন, সিপি ছিলেন, অতএব স্থানীয় থানায় মামলা করতে গেলে তার সুরাহা পাওয়া যেত না। আমি অস্বীকার করছি না ইডির কথা, কিন্তু আমি তবুও বলবো ইডির লোকদের উচিত ছিল থানায় যাওয়া। থানার লোকেরা ডায়েরি নিলে ভালো, নাহলে অন্যভাবে সেটা পাঠানোর ব্যবস্থা ছিল। সিনিয়র অফিসারদের কাছে যাওয়ার পর ম্যাজিস্ট্রেট কোর্টে যাওয়ার অপশান ছিল। এখন তারা হাইকোর্টে গিয়েছেন, সুপ্রিম কোর্টে গিয়েছেন। হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যদি কোনো ডাইরেকশান দেন, এবং সেক্ষেত্রে আমাদের এখানে যে সংবিধানকে না মেনে, দেশের কোনো রকম আইন না মেনে একজন মুখ্যমন্ত্রী নিজে তো অপরাধ করছেনই, তার অধীনে ডিজি, সিপি এবং অন্যান্য পুলিশ অফিসারদের অপরাধ করাচ্ছেন, এইটা কিন্তু বন্ধ হলে মানুষ উপকৃত হবে। কারণ যদি মুখ্যমন্ত্রী অপরাধ করান তাহলে সেই অপরাধ সাধারণ পুলিশ কর্মচারীদের পক্ষে বন্ধ করা শক্ত, যদি না উচ্চ আদালত এখানে হস্তক্ষেপ করে এবং আইনের শাসন সেখানে প্রতিষ্ঠিত করেন, সংবিধান অনুসারে যাতে প্রশাসন চলে সেটা দেখে, তাহলে খুব ভালো হয়।
আইপ্যাকে ইডির তল্লাশির সময় পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী সেখানে ঢুকে পড়া, সবুজ ফাইল হাতে বেরিয়ে আসা, এরপর লাউডন স্ট্রিটে আইপ্যাকের কর্ণধারের বাড়ি থেকে সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে পৌঁছে যাওয়া, সেখানেও ইডির তল্লাশি চলাকালীন ফাইল হাতে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীর বেরিয়ে আসা। বৃহস্পতিবারের এই সব ছবি ঘিরে টানাপোড়েন চলছে সোমবারও। সামনে আসছে অভিযোগ, পাল্টা অভিযোগ। প্রশ্ন উঠছে, ইডি অফিসাররা সেদিন মুখ্যমন্ত্রীকে বাধা দেননি কেন? ইডির সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনী বা কি করছিল? ভেতরে ঠিক কি ঘটেছিল? এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ইডি অভিযোগ করেছে, তল্লাশির সময় সকলকে চমকে দিয়ে সেখানে ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার, ডেপুটি কমিশনার এবং অন্যান্য পুলিশ কর্তারা। তারা শুধু তদন্তকারী অফিসারদের হুমকি দেননি, ইডি অফিসারদের থেকে ফাইল এবং ইলেকট্রনিক তথ্য প্রমাণ ছিনিয়ে নেন। সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ইডি আরও অভিযোগ করেছে, যা ছিনিয়ে নেওয়া হয় সেগুলি আর্থিক দুর্নীতি দমন আইনের আওতায় তথ্য প্রমাণ হিসেবে বাজেয়াপ্ত করা হয়েছিল। ইডির পিটিশনে আরও অভিযোগ করা হয়েছে, তাদের আর ওই জায়গায় তল্লাশি চালানোর অনুমতি দেওয়া হয়নি। এটা অনারেবল সুপ্রিম কোর্টে পিটিশন ফাইল করেছে, আমাদের এক্ষুনি তার উপর মন্তব্য করার কিছু নেই, এটা অনারেবল সুপ্রিম কোর্ট দেখবে। তবে যেটা শুনেছি সেটা হচ্ছে যে বিজেপির নেতারা যে ভাষায় আক্রমণ করছে, ইডির নথিতেও সেই রকম ধরনেরই ভাষার অভিযোগ আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি চিফ সেক্রেটারিকে সঙ্গে নিয়ে, ডিজিকে সঙ্গে নিয়ে, পুলিশকে সঙ্গে নিয়ে গিয়ে একটা সরকারি সংস্থার তদন্তের গুরুত্বপূর্ণ নথি ছিনতাই করছেন। এরপরে বাংলা এবং বাঙালির সম্পর্কে কি ধারণা হচ্ছে গোটা দেশের মানুষের? এটা তো অপরাধ, ফৌজদারি অপরাধ। আইপ্যাকের অফিস এবং তাদের কর্ণধারের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই তল্লাশি চালাচ্ছিল কয়লাকাণ্ডের তদন্তে। কিন্তু আইপ্যাক এই কেন্দ্রীয় এজেন্সি স্ক্যানারে এলো কি করে? সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনেও তা উল্লেখ করেছে ইডি। তারা দাবি করেছে, আন্তঃরাজ্য আর্থিক তছরূপের মামলায় তদন্ত চলছে, যেখানে অবৈধ কয়লা খনি থেকে 2742 কোটি 32 লক্ষ টাকার তছরূপের অভিযোগ রয়েছে। পিটিশনে ইডির আরও দাবি, অপরাধের 20 কোটিরও বেশি টাকা তার কাছে গেছে এমন তথ্যের ভিত্তিতে প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো হয়। বৃহস্পতিবার সকাল 7:10 নাগাদ ইডির একটি দল প্রতীক জৈনের বাড়িতে পৌঁছয়। তার প্রায় 5 ঘন্টা পর সকাল 11:55 প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এর 5 মিনিটের মধ্যেই বেলা 12টায় আইপ্যাক কর্তা প্রতীক জৈনের বাড়ির সামনে পৌঁছে যান খোদ মুখ্যমন্ত্রী। এরপর যা হয় তা নিয়েই তোলপাড় চলছে রাজ্য রাজনীতিতে। আইপ্যাকে তল্লাশিতে বাধা, তল্লাশির মাঝে নথি চুরির মতো যেসব অভিযোগ ইডি তুলেছে তা নিয়ে সংঘাতের পারও দেখুন সপ্তমে। থানায় এফআইআর, হাইকোর্টে মামলার পর জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। আর সর্বোচ্চ আদালতে ইডি যে পিটিশন দাখিল করেছে সেখানে তারা অভিযোগ তুলেছে, অপরাধের তদন্ত পছন্দ মতো না হলে অথবা মুখ্যমন্ত্রী, তার মন্ত্রী, দলের সদস্যদের কারোর বিরুদ্ধে তথ্য মেলার সম্ভাবনা থাকলে আইন নিজের হাতে তুলে নেওয়া এবং পুলিশের অপব্যবহার করাটা প্রবণতা বানিয়ে ফেলেছেন মুখ্যমন্ত্রী। এরপর 2019 সালের প্রসঙ্গ উল্লেখ করেছে ইডি। সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে তারা উল্লেখ করেছে, হাইকোর্টের নির্দেশে তদন্ত চলাকালীন সিবিআই কলকাতার তৎকালীন পুলিশ কমিশনারের বাসভবনে যেতে চেয়েছিল, কিন্তু বিস্ময়করভাবে মুখ্যমন্ত্রী বিশাল পুলিশ বাহিনী সহ চলে আসেন এবং তৎকালীন পুলিশ কমিশনারের বাসভবনের গেটের সামনে বসে পড়েন। সিবিআই অফিসারদের গ্রেপ্তার করে কাছের থানায় নিয়ে যাওয়া হয়, হুমকি দেওয়া হয়। সেদিন তৎকালীন পুলিশ অফিসারকে জিজ্ঞাসাবাদে বা তার বাসভবনে তল্লাশি করতে দেওয়া হয়নি। পিটিশনে ইডি দাবি করেছে, আরেকটি চমকে দেওয়ার মতো ঘটনা হলো, জোর করে সিবিআই এর রিজিওনাল অফিসে ঢুকে পড়েছিলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিল বিশাল পুলিশ বাহিনী এবং প্রচুর লোকজন, যারা সিবিআই অফিসারদের দিকে পাথর ছুড়ছিল। একই সঙ্গে বিশাল সংখ্যক লোকজন পাঠানো হয় সিবিআই এর জয়েন্ট ডিরেক্টরের বাসভবনে। তারা বাড়ি ঘেরাও করে, হিংস্রভাবে দরজা জানলা খোলার জন্য তাতে চাপড় মারতে থাকে। নিজেকে এবং পরিবারকে বাঁচাতে একের পর এক ফোন করতে থাকেন জয়েন্ট ডিরেক্টর। কেন্দ্রীয় বাহিনী পৌঁছানোর পর তাকে উদ্ধার করা হয়। পিটিশনে আরও একটি ঘটনার কথা দাবি করেছে ইডি। সেখানে তারা উল্লেখ করেছে, গুরুতর অভিযোগে অভিযুক্ত এক মন্ত্রীর জামিনের শুনানি চলাকালীন মুখ্যমন্ত্রী 5000 লোক নিয়ে কোর্ট চত্বরে ঢুকে যান।
মুখ্যমন্ত্রী এবং সেই ভিড় পশ্চিমে থেকে চাপের আবহ তৈরি করেন, যাতে বিচারক নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নিতে না পারেন। এই বিষয়টা কলকাতা হাইকোর্টের নজরে আনা হয়, তবে এখনো অবধি তাতে কিছু হয়নি। সুপ্রিম কোর্টের পিটিশনে ইডির এসব অভিযোগ নিয়ে চলছে রাজনৈতিক তরজা। ইডি চুরি করতে এসে ধরা পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রঙ্গে হাতো পাকড়া গয়া চোরি। তারপরে উল্টা চোর কোতোয়াল কো ডাটে, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। আসলে কখন এই তদন্ত, একটা জিনিস বুঝতে হবে, 2020 সালে করার মামলা, তারপরে গত 5 বছরে এই মামলা নিয়ে একটা কোনো শুনানি, কোনো তলব হয়েছে? হয়নি। বেসরকারি সংস্থা এই রাজ্যের শাসন চালাচ্ছে, এই রাজ্যের এক্সচেকার ব্যবহার করছে, এই রাজ্যের মানুষের উপরে অত্যাচার করছে, এখানে সম্পদ লুট করছে। মুখ্যমন্ত্রী সামনে থেকে প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে সেটাকে বাধা দিচ্ছেন, ঠিকই আছে। এর পাশাপাশি হাইকোর্টের শুনানি পিছিয়ে যাওয়া নিয়েও সুপ্রিম কোর্টের পিটিশনে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আইপ্যাক কাণ্ড নিয়ে ইডি এবং তৃণমূল দুপক্ষ আগেই কলকাতা হাইকোর্টে গেছে। শুক্রবার তার শুনানি থাকলেও এজলাসে হই হট্টগোল হয়। শুনানি পিছিয়ে দিতে হয় বিচারপতি শুভ্রা ঘোষকে। এবার সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে তা নিয়েও অভিযোগ তুলল ইডি। তারা দাবি করেছে শুনানি যাতে না হয় তার জন্য প্রবল হই হট্টগোলের পরিবেশ তৈরি করা হয়। তার জেরে হাইকোর্ট মামলা শুনতে পারেনি এবং শুনানির উপযুক্ত পরিবেশ না থাকার কথা উল্লেখ করে শুনানি পিছিয়ে দেন বিচারক। এই হই হট্টগোলে যে মুখ্যমন্ত্রী সমর্থকরা যুক্ত তা হোয়াটসঅ্যাপ গ্রুপের মেসেজ থেকে স্পষ্ট, যেখানে দলের সদস্যদের কোর্টে এসে জমায়েত করতে বলা হয়। ইডির একটা এত বিলাসবহুল অ্যানুয়াল বাজেট থাকা সত্ত্বেও তাদের একটা পার্ট টাইম ইনভেস্টিগেশন এজেন্সি হিসেবে কাজ করার যে মনোভাবাপন্ন, মানে তারা একটা মামলা রুজু করবে 2020 সালে, সেইটার ইনভেস্টিগেশন হবে 21-এ, আবার ইনভেস্টিগেশন হবে 24-এ, আবার ইনভেস্টিগেশন হবে 26-এ। এই পার্ট টাইম ইনভেস্টিগেশন এজেন্সির পার্ট টাইম বিহেভিয়ারের উপরে একটা জুডিশিয়াল পর্যবেক্ষণে তদন্ত হওয়া প্রয়োজনীয়তা আছে এমন পুলিশ অফিসারদের দিয়ে তারা সেই সব রাজ্য থেকে বিলং করবে যেসব রাজ্যে বিজেপির সরকার নেই। একটা এসআইটি গঠন করা উচিত। অবিজেপি সরকারের যেসব স্টেট আছে তার পুলিশ সিনিয়র অফিসারদের দিয়ে টু আইডেন্টিফাই দি রোল অফ দি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বিফোর ইলেকশন। এটা আজকের দিনে দাঁড়িয়ে গণতান্ত্রিক পরিকাঠামো বাঁচানোর সবথেকে বড় প্রয়োজনীয়তা বলে আমার মনে হচ্ছে, একজন আইনের ছাত্র এবং একজন ভারতীয় নাগরিক হিসেবে। দ্বিতীয় যে বক্তব্যটা সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাদের প্রচুর অভিযোগ। দেখুন, আপনি যদি দেখেন তড়িঘড়ি ইডি এবং ইডির মাদার অর্গানাইজেশন ওয়েস্ট বেঙ্গল স্টেট বিজেপি এরা দুটো প্রেস রিলিজ করেছিল সাইমালটেনিয়াসলি অন দ্য ডে অফ দি ইনসিডেন্ট। আপনি যদি সেই দুটো প্রেস রিলিজ দেখেন, সে দুটো প্রেস রিলিজের ভাষা, মর্ম এবং অ্যাঙ্গেল মোরাললেস এক ছিল। পরবর্তীকালে তারা যখন মামলা প্রথম হাইকোর্টে করেন, তার গল্প একটা বিশাল ফাঁদের গল্প বেড়ে যায়। তারপরে যখন তারা সুপ্রিম কোর্টে মামলা করেন আরও 2 দিন পরে, আপনি দেখবেন সেই মামলার আওতান আরও বেড়ে যায়। আপনারা যদি খেয়াল করে দেখে থাকেন, যেদিন ঘটনা ঘটেছিল সেই দিন সন্ধেবেলা থেকেই বলতে শুরু করা হলো ইডি নাকি হাইকোর্টে মামলা করেছে। আদতেও ইডি হাইকোর্টে মামলা করেনি, সেটা দেখা যায়, আপনাদের চ্যানেলেই সেটা দেখানো হয় যে ইডি হাইকোর্টে মামলা করেনি। পরের দিন সকালবেলা ইডি এসে রাদার লিভ নিল, যখন অলরেডি সেই দিনের 10 নম্বর আইটেম হিসেবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মামলাটা লিস্টেড হয়ে গেছে। পরবর্তীকালে আবার যখন জাস্টিস শুভ্রা ঘোষ এটাকে অ্যাডজর্ন করে দেন, আপনারা জানেন শুক্রবার থেকে তরজা শুরু হয় যে এই ইডি সুপ্রিম কোর্টে গেছে, এই ইডি সুপ্রিম কোর্টে পৌঁছে গেল, ইডি সুপ্রিম কোর্টে দরবার করতে করতে দেখা গেল সোমবার দিন সকালবেলা 8:54 একটি পিটিশন দাখিল করলো ইডি এবং 9:10 আরেকটি পিটিশন দাখিল করলো ইডির কিছু অফিসাররা। সেই জন্য ইডি এক্স্যাক্টলি কি চায় কি চায় না, তাদের কি বক্তব্য, তারা কি ভাবে ব্যাপারটাকে ইনভেস্টিগেশনের পর্যায়ে নিয়ে যেতে চায় কিনা, তারা এন্টায়ারটাকেই পলিটিক্যাল গিমিক হিসেবে ব্যবহার করতে চায় কিনা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, এটা নিয়ে যথেষ্ট রকম চিন্তাভাবনা, প্রশ্ন এবং পরিষ্কারভাবে তাদের যে মনোভাব, সেই মনোভাব নিয়ে বাংলার মানুষের প্রশ্ন থেকে যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী আবার প্রমাণ করে দিলেন যে পশ্চিমবঙ্গে কোনো আইনের শাসন বলে কিছু নেই, এখানে শাসকের আইন চলে। আজকে একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সে
তার ইনভেস্টিগেশনের পারপাসে একটা নির্দিষ্ট প্রাইভেট লিমিটেড কোম্পানি সেখানে গেছে সার্চ করতে। তো সেখানে মুখ্যমন্ত্রী, যিনি স্বয়ং একজন পুলিশ মন্ত্রী, উনি এখানে গিয়ে তদন্তকারী অফিসারদের বাধা দান করা এবং তাদের ল্যাপটপ ছিনিয়ে নেওয়া, এটা তো নজিরবিহীন ঘটনা। এবং ভারতবর্ষের কোথাও কোনোদিন কোনো মুখ্যমন্ত্রী এইভাবে তদন্তে বাধা দিয়েছেন তা কোনোদিন, মানে এটা ইতিহাসেও বিরল। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে থেকে আমি তো মনে করি যে আজকে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা গোটা ভারতবর্ষের মধ্যে একটা হাস্যাস্পদ জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এর আগেও উনি প্রমাণ করেছেন যে যখন আমাদের সিপি রাজীব কুমারের বাড়িতে সিবিআই রেড করতে এসেছিলেন তখনও উনি গিয়ে সেখানে পৌঁছে গেছেন, ধর্নায় পৌঁছে গেছেন। আবার দেখেছি যে উনি ভবানীপুর থানায় চলে গেছেন। তো এটা তো পুলিশ মন্ত্রীর কাজ নয়। ওনাকে এটা বুঝতে হবে যে উনি একজন সভানেত্রী, একটা রাজনৈতিক দলের সভানেত্রী, সেটাও যেমন সত্যি কথা, আবার অ্যাট দ্য সেম টাইম উনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, একটা সাংবিধানিক পোস্টে বসে আছেন। তো সেইখানে থাকতে গেলে তার যে একটা সূক্ষ্ম সীমারেখা আছে, সেই সীমারেখা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কোনোদিনই মানেননি। এবং আরও দুর্ভাগ্যজনক যে বিষয়টা, যখন ইডি কলকাতা হাইকোর্টে মামলা ফাইল করলো তখন আদালতের যে পরিবেশ, এই পরিবেশ নষ্ট করার জন্য আমরা দেখলাম যে কিছু তৃণমূলপন্থী আইনজীবী তারা সেখানে গিয়ে আদালতে ভিড় করে আদালতের মধ্যে এমন একটা পরিস্থিতি তৈরি করলো যেখানে বিচারের কাজ করা সম্ভব নয়। তাই আজকে ইডি বাধ্য হয়ে সুপ্রিম কোর্টে গেছে এবং সুপ্রিম কোর্টে ইডির যে প্রেয়ার, দেখুন নর্মালি এই প্রেয়ারগুলো করা উচিত হচ্ছে পুলিশের কাছে, কারণ পুলিশ এটা রাজ্যের এখতিয়ারভুক্ত এবং পুলিশের উচিত এই বিষয়ে তদন্ত করা এবং যা যা ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া। কিন্তু এখানে ইডি কোন পুলিশের কাছে যাবে, যেখানে পুলিশের সর্বোচ্চ কর্তারা তারা দাঁড়িয়ে থেকে ফাইল ছিনিয়ে নিচ্ছে, পুলিশের সর্বোচ্চ আধিকারিক তারা হুমকি দিচ্ছেন, যেখানে পুলিশ মন্ত্রী স্বয়ং প্রেজেন্ট থাকছেন। তো সেখানে তো ইডির কাছে সিবিআই চাওয়া ছাড়া আর কোনো গতি নেই। তো সেই জায়গা থেকে আজকে বাধ্য হয়েছে ইডি আপনার সুপ্রিম কোর্টে যেতে, এবং ইডির আধিকারিকরা তারাও আজকে বাধ্য হয়েছে এই মামলায় অংশগ্রহণ করতে। কারণ আপনারা দেখুন, একজন সরকারি কর্মচারী তার ওপর কতটা প্রভাব বিস্তার করলে সে তার ডিউরিং ইনভেস্টিগেশন উনি বাধ্য হন যে তার সমস্ত নথিপত্র ওখানে হ্যান্ডওভার করতে। তো এটা ইটস রিয়েলি অ্যালার্মিং ফর দ্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল। আমাদের সময় এসছে এটা নিয়ে ভাবার। বৃহস্পতিবারের এই ঘটনার পর ইডি এবং সিআরপিএফ এর অজ্ঞাত পরিচয় অফিসারদের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়। এর মধ্যে দুটো মামলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে। তবে এত বড় ঘটনার পর ইডির তরফে কোনো এফআইআর করা হয়নি জানিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টে দায়ের পিটিশনে ইডি দাবি করেছে এক্ষেত্রে স্বয়ং মুখ্যমন্ত্রী, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার, ডেপুটি কমিশনার এবং অন্য পুলিশ কর্তারা জড়িত। তাই স্থানীয় পুলিশের কাছে এফআইআর দায়ের করা নিরর্থক। তারা যথাযথ তদন্ত না করে মুখ্যমন্ত্রী এবং সিনিয়র পুলিশ কর্তাদের বাঁচাতে লোক দেখানো তদন্ত করত। এখানে এটাও উল্লেখ করা প্রয়োজন যে এই পিটিশনে যার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে সেই মুখ্যমন্ত্রী, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, যার অধীনে রয়েছে পুলিশ। যদি সিবিআই বা ইডি সবার দপ্তরে তালা পড়ে যায়, যেরমভাবে হাইকোর্টের ফ্লোরের মধ্যে ঢুকে জজ সাহেবদের ঘরের মধ্যে ঢুকে ম্যানহ্যান্ডেল করা হয়েছে, জজ সাহেবদের গায়ে হাত দেওয়া হয়েছে, অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে, বাড়িতে পোস্টার মারা হয়েছে, তারপরে যদি হাইকোর্টকেও তালা মেরে দেওয়া হয় তাহলেও তৃণমূল হারবে। মানুষ তৃণমূলকে হারিয়ে দিয়েছে, তৃণমূল হেরে গেছে, শুধুমাত্র সময়ের শিলমোহর পড়ার অপেক্ষা। ইডি সুপ্রিম কোর্টে যা বলছে সেটা মিথ্যা, কল্পিত, রং চড়ানো এবং সেটা বিজেপির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য, সাজিয়ে বদনাম করার জন্য এই কাণ্ডটা করা হয়েছে। এবার ইডির এইসব অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের শুনানিতে কি হয় সেদিকেই সবার নজর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।